ম্যাম, জি। এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের দুই হাতে নিয়ে নিজের পেটের ওপরে রেখে রাশভারী কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসলো। পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা গিয়ে আবির বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন বাড়ি ঘর নেই। একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পর বুঝবেন, প্লিজ। মেঘা আশেপাশে তাকিয়ে দেখছে। একে অপরিচিত জায়গা, তার উপর আশেপাশে মানুষও তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির একাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘা আবিরের বুকে মাথা রেখে চুপ থেকে আবিরের হৃদস্পন্দনের শব্দ শুনছে। 2-3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরাতেই মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেটের উপরে লেখা স্প্যারোস ড্রিম হাউস। আবির অনুচ্চস্বরে বলল, ম্যাম, আপনার গিফট। মেঘের বিস্ময় যেন কমছেই না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। অকস্মাৎ বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো। শোনো বলি তোমায় না বলা কথাগুলো, আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটা জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? দরজা খোলা মাত্র মেঘের চোখে পড়ে ড্রয়িং রুমের সাথে বিশালাকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুল দিয়ে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়ে আছে। সিঁড়ির উপর ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজন দুইজনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুভূতি জাহির করছে। দেয়ালে ছবি লাগানোটা খানবাড়ির কেউই তেমন পছন্দ করে না, তাই শখেও কেউ কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করেনি। মেঘা অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলোর প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দিব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। ছবিগুলোর থেকে মেঘের দৃষ্টি সরল। আবির মেঘের হাতটা আরও একটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বাক, এ জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে তাকে অনুসরণ করলো। সাউন্ড বক্সে তখনও গান বাজছে। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছড়ায়, ওদেরই সেই ভালোবাসা এ মনে আজ পেয়েছে ঠাই। জড়াবো আদুরে তোমাকে অনুভবে, আকাশের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। কিছুটা সামনে এগোতে সিঁড়ির উপরে প্রায় 20-30 জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল। আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা ভড়কালো, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চেনে, তবে বেশিরভাগই আবিরের অফিস স্টাফ। মেঘ আনমনেই রাকিব ভাইয়া, রাসেল ভাইয়াদের খুঁজল, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতর চলমান অস্থিরতা এখন আরও বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে অকস্মাৎ মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ অতর্কিতে আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। মস্তিষ্ক ক্ষণিকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশচুম্বী লজ্জার ইতস্ততায় মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারাচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার পিএসকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বলল, মিরাজ, সবার খাবারের ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘের হুট করে নেওয়ার সিদ্ধান্তে আবিরের সব কিছু এলোমেলো হয়ে গেছে।
না পারছিল মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের দিয়ে সব কিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জায় লজ্জিত দৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থমকালো। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটমিট করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজাবো। এমন ভাবে সাজাবো যেন বাসর ঘর দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ওহো, আমরা কিছু বললে লজ্জা দিচ্ছি, হ্যাঁ? আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি, এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজছে। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের একপাশে যেতেই মেঘ আর এক দফায় বিস্মিত হলো। লাইটিং করা ইংরাজি বড় অক্ষরে লেখা ম্যারিমি। মেঘ ২ হাতে মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরও ৪-৫ জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমনভাবে সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমনভাবে সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু কেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি। পুনরায় নেশাক্ত কণ্ঠে বলল, উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগময় কণ্ঠে ঝটপট বলল, ইয়েস। আশেপাশে রাকিব রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো। আবিরের হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের ওপর রাখল। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতের আঙুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছিল। মেঘও সেই সব কিছু মেনে নিয়েছিল। ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্যই আজ ডান হাত বাড়িয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলাম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাম হাতে পরাতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শুধালো, আপনি গত বছরও আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নোস, আমার বউ তুই। মেঘা অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত ২ বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে শুধালো। আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা ওপরে তুলে মৃদু স্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে? আংটির দিকে না তাকিয়ে মেঘ বলে দিল, আপনার দেয়া প্রতিটা জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, একটু দেখে তো নে। মেঘ এবার আংটির দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে এ লেখা। আবির শান্ত কণ্ঠে বলল, আংটিটা সবসময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আংটিতে চুমু খেয়ে বলে উঠল, আমি এই আংটি কখনো খুলবই না। মেঘের কাণ্ড দেখে আবির ঠোঁট চেপে হাসছে।
রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফুটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও রাজি, ফুটাবো। ওকে। মেঘ দুই একটা ফোটানোর চেষ্টা করলো, অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখন আরো অনেক বাজি ফোটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মোবারক হেসে বলল, কয়টা বাজে দেখেছিস? এক্ষুনি যা। তারাও আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ভ্রুকুচকে বলল। আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শুধালো, কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখনো পর্যন্ত ঘটা প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবার আমায় ছেড়ে চলে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুমি প্রশ্নে আবির খুব বিরক্ত হলো। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল, তোর চোখের পাতায় কি লেগেছে দেখি, চোখটা বন্ধ কর তো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধালো। ঠিক কি লাগছে? আবির এক সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে সুশোভিত ওষ্ঠে নিজের অধর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় দু চোখ তিন গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তোলপাড় করা রং বেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ানক ঝড় চলছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির আমর্ষে মেঘের শিরা উপশিরা রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ দু হাতে আবিরের বুকের ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। সরাতে তো পারলই না, উল্টে আবির মেঘের উদর আঁকড়ে ধরে মেঘের আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরো বেশি প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের দুচোখ বন্ধ করে দিল। আবিরের নিগুড় স্পর্শে মেঘের গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘামে জবজবে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন আবিরের থেকে ছাড়াতে পারল না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের লতিতে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এইভাবেই শাস্তি দেব, মনে থাকবে? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, হুম। অযাচিত পরিস্থিতিতে মেঘ সচকিত হয়ে আছে। নিষ্কুলুষ মনে জমে থাকা ভয়, ভীতি আর অভিমানেরা অবিদিতে গুম হয়ে গেছে। আবির ভাইকে নিজের করে পাওয়ার যে উন্মাদনা এতদিন তাড়া করে বেড়াচ্ছিল, সেই উন্মাদনার পরিসমাপ্তি ঘটেছে আজ। আবিরের অনুষঙ্গে নিজেকে হারাতে বসেছে। আবিরের অপলক দৃষ্টি, নেশাক্ত কণ্ঠ, হাস্যোজ্জ্বল চেহারা আর অনভিলাষিত ঘনিষ্ঠতা অবসহন করতে অনল্পে হিমশিম খেতে হচ্ছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে ঠিকই, তবে মেঘের মায়াবী আদলে নজর আটকে আছে। আবিরের অতৃষ্ণ চাহনিতে মেঘের বুকের ভেতরটা লজ্জায় হাঁসফাঁস করছে। অতর্কিতে চিবুক নামিয়ে নিল। আবির সঙ্গে সঙ্গে দু আঙুলে পুনরায় মেঘের চিবুক উঠিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই জানিস তোকে আজ কতটা সুন্দর লাগছে? মেঘ চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কতটা? প্রভু তো জলরাশি যতটা সুন্দর ঠিক ততটা দেখতে, প্রশান্ত হলেও সঙ্গীন। মেঘ মলিন হাসলো। আবির পরপর শক্ত কণ্ঠে শুধালো, তোকে শাস্তিটা কেন দিয়েছি জানিস? বাজে কথা বলেছি তাই? জি না, আপনি আমার সাজানো পরিকল্পনা নষ্ট করেছেন তার জন্য। আমি কি করেছি? আবির শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, 2টা বছর ধৈর্য রাখতে পারলেন, অথচ আর 2টা দিন ধৈর্য রাখতে পারলেন না। আমি বলেছিলাম আপনাকে আমি কোনো প্রকার প্রতিশ্রুতি দেব না, সরাসরি বিয়ে করব। মানে আজ আপনাকে বলবো, কাল বিয়ে করব, এমনটাই ভেবে রেখেছিলাম। আমার সব কিছু প্ল্যান করা। আজ থেকে 2 দিন পর আপনাকে প্রপোজ করতাম, তার পরদিন গায়ে হলুদ, আর সব শেষে বিয়ে। কিন্তু আপনি অধৈর্য হয়ে আজই চলে এসেছেন। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না, তাই নিজের সাজানো পরিকল্পনার কথা ভুলে আপনার ইচ্ছেকে প্রায়োরিটি দিলাম। আমার প্ল্যান ধ্বংস করার শাস্তি তো আপনাকে পেতেই হবে।
মেঘের চোখ নামিয়ে নিয়েছে। এখন কথা বলতে একদমই ইচ্ছে করছে না। এতদিন আত্মগোপনে থাকা অনুভূতিরা বারবার জানান দিচ্ছে সম্মুখে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখলেই নিজের অস্তিত্ব বিলীন হতে বাধ্য। আবির মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুই আমায় ভালোবাসিস? মেঘ ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, অনেক ভালোবাসি। আর আপনি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, কতটা ভালোবাসিস? যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনাদে আমার নাম শোনা যাবে, ঠিক ততটাই ভালোবাসি। আমার জন্য সব করতে পারবি? মেঘ কপাল কুঁচকে বলল, সব পারবো, কিন্তু আপনাকে ছাড়তে পারবো না। আর যদি আবির অথবা পরিবার দুটা থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? বেছে নিতে পারবি আমাকে? মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, পারবো। আবির মলিন হেসে শুধালো। যদি বলা হয় আবিরকে ছাড়তে হবে, তখন? মেঘ অতর্কিতে আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছাড়তে পারবো না, প্লিজ। আর যাই বলেন, আমি সব মেনে নিব। বাসায় না নিলে সারা জীবন আপনার সাথে থেকে যাব, তবুও কারো কথায় আপনাকে ছাড়তে পারবো না। আবির মেঘের চোখ মুখ মুছে ধীর কণ্ঠে বলল। কাঁদতে বারণ করেছি না তোকে? মেঘ ভেজা কণ্ঠে বলল। বাসা কি কোনোভাবেই আমাদের মেনে নেবে না? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টায় গত 3 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকেও আজীবন ওনাদের পাশে থাকতে হবে। আমি স্বইচ্ছায় কোনোদিন আব্বু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করব না। 3 বছরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এখনও করছি। শুধুমাত্র ওনাদের চোখে যোগ্য হওয়ার জন্য প্রাইভেট কার কিনেছি, আলাদা কোম্পানি দাঁড় করিয়েছি, বাসা পর্যন্ত করেছি। ওনারা যোগ্যতা চাইলে আমি আর জোর গলায় বলতে পারবো, হ্যাঁ আমি তোর জন্য যোগ্য। তোকে পাওয়ার জন্য ওনারা যদি শর্ত দেন, আমি আব্বু চাচ্চুর দেয়া যে কোনো শর্ত মেনে নিতে রাজি। তবুও তোকে আমার লাগবে। কিন্তু ওনারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় বা তোকে ছাড়ার কথা বলে, তখন আমি চুপ থাকতে পারবো না। পরিস্থিতি যদি এমন হয় যে বাসা থেকে বেরিয়ে আসতে হয়, আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসবো। কিন্তু তোকেও তখন আমার সঙ্গে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস কর, আমি তোকে কষ্টে রাখবো না। আর তোকে পরিবার থেকে বিচ্ছিন্নও করবো না। কারণ আমি জানি আমার থেকেও তোর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে ওই বাসায়। আমার যে তোকেই লাগবে, লাগবেই লাগবে। বাসায় মেনে না নিলে হয়তো কয়েকটা দিন একটু দূরে থাকতে হবে, তারপর আমি সব ঠিক করে দিব। জাস্ট কয়েকটা দিন। ফুপ্পির মতো 28 বছর পরিবার ছেড়ে থাকতে হবে না তোকে। আব্বু ছাড়া বাকি সবাইকে মানিয়ে নিতে পারবো। হয়তো আব্বু একটু ঝামেলা করবেন, তবে যাই হোক, আজ তোকে আমার সাথে থাকতে হবে। থাকবি তো? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, থাকবো। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আবির মেঘকে বুঝিয়েছে কি কি করতে হবে, কি বলতে হবে, সব বুঝিয়ে দিয়েছে। ততক্ষণে এশার আজানের সময় হয়ে গেছে। আবির পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। বিকেল থেকে এই পর্যন্ত 24টা কল আসছে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। তানভীর কলের পর কল দিচ্ছে। মেঘকে নিয়ে ফিরলে বাসায় যেতে হবে। এদিকে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান 3 জন মিলে অনেকগুলো কল দিয়েছে। দুপুরের মিটিং শেষে সিফাতের সঙ্গে আবিরের খুব রাগারাগি হয়েছে। আর একটুর জন্য হাতাহাতি হতে যাচ্ছিল। সিফাতের চালচলন আবিরের একদম পছন্দ না। ছেলেটা যতই ভালো সাজার নাটক করুক না কেন, সিফাতের চালচলন আবিরের একদম পছন্দ না। ছেলেটা যতই ভালো সাজার নাটক করুক না কেন, আবিরের সামনে বারবার ধরা পড়েছে। কিন্তু আলী আহমেদ খানের চোখে সিফাত খুবই ভদ্র ছেলে। আজ সকালে আলী আহমেদ খান ল্যাপটপে সিফাতকে ফ্যামিলি ফটো দেখাচ্ছিলেন। আবির অফিসে ঢুকতেই সিফাতের কণ্ঠ কানে আসছে। আপনি তাহলে সাজ্জাদুল খান আবির? না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। সরি স্যার। মেঘ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিয়ে দেননি কেন এখনো? একদিন সময় করে মেঘকে দেখতে যাব, সাথে সবার সাথে পরিচয় হয়ে যাবে। আলী আহমেদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীর রাগে জ্বলছিল। আব্বুর সামনে কিছু বলতে পারছিল না, আবার চুপও থাকতে পারছিল না। তার উপর মিটিং থেকে বের হতেই দেখলো সিফাতের ফোনের স্ক্রিনে আবিরদের ফ্যামিলি ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখছে। ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে। রাগে চিৎকার করতে সিফাত ফটো কেটে দিয়েছে। তার উপর মিটিং থেকে বের হতেই দেখলো সিফাতের ফোনের স্ক্রিনে আবিরদের ফ্যামিলি ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখছে। ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে।
রাগে চিৎকার করতেই সিফাত ছবি কেটে দিয়েছে। ইকবাল খান দ্রুত ছুটে আসেন। উনি কিছু না বুঝলেও আবিরের অগ্নিমূর্তি ধারণকৃত রূপ দেখে টেনে হিঁচড়ে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আলী আহমেদ খান তখনও নিশ্চুপ ছিলেন। সব কিছুতেই ওনার মনে হচ্ছিল আবির সিফাতকে জবাব দিতে নিষেধ করেছিল, আর সেই ক্ষোভে সিফাতের সাথে রাগারাগি করে। তার উপর আলী আহমেদ খান বলে বসেন সিফাতকে বাসায় থাকার ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে আবিরের রাগ 3 গুণ বেড়ে গেছিল। আলী আহমেদ খানের সাথে রাগারাগি করে আবির তখনই অফিস থেকে বেরিয়ে আসছিল। নিজের অফিসে এসে কেবিনে বসা 10 মিনিটের মধ্যে কল আসে। মেঘ শাড়ি পরে বাসা থেকে বেরিয়েছে। একে আব্বুর উপর মেজাজ খারাপ, সব কিছু মিলিয়ে বিরক্ত। তার উপর মেঘের আকস্মিক কর্মকাণ্ডে অনিচ্ছা সত্ত্বেও প্রেয়সীর কথা ভেবে বেরিয়েছিল। আর এখনও হাসি মুখে মেঘকে সময় দিচ্ছে। তবে সেই বিকেল থেকেই ফোন সাইলেন্ট করে রেখেছে। আজ যা হবে খানবাড়িতেই হবে। আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে চলে আসলো। আজ যা হবে খানবাড়িতেই হবে। আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে নিচে আসলো। ততক্ষণে স্টাফদের প্রায় সবাই চলে গেছে। মিরাজ আর তার 2-3 জন ফ্রেন্ড বসে আছে। আজ যা হবে খানবাড়িতেই হবে। আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে নিচে আসলো। ততক্ষণে স্টাফদের প্রায় সবাই চলে গেছে। মিরাজ আর তার 2-3 জন ফ্রেন্ড বসে আছে। আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া সবার খাওয়া শেষ, ওনারা যে যার মতো চলে গেছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা, কিন্তু রাকিবরা কোথায়? মিরাজ রাশভারী কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, সবার খাওয়া হয়েছে। রিয়া ভাবি কল দিয়েছিল, উনি বোধহয় অসুস্থ। রাসেল ভাইকে নিয়ে তাড়াহুড়ো করে গেছেন। কল দিয়েছিলাম, রিসিভ করেননি। ও, রাকিবরা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবার খাওয়াই হয়েছে। তোমরা খেয়েছো? না ভাইয়া, তোমার খাওয়ার পর খাবো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। খেয়ে নিলেই পারতে। আবির মেয়েকে খাবার রেডি করে দিচ্ছে। আজকে সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো। সন্ধ্যা থেকে মিরাজের ফ্রেন্ডরাই খাবার নিয়ে আসছে, সাথে 1 টাইম প্লেট আর গ্লাসও নিয়ে আসছিল। মেঘকেও সেই প্লেটেই খাবার দিয়েছে আবির। মিরাজ আর ওর ফ্রেন্ডরা ছাদে গেছে। মেঘ জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? খেতে ইচ্ছে করছে না। যতক্ষণ না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ স্থির থাকতে পারছি না। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যা হবার হবে। সারা দিন খাননি, আগে খেয়ে নিন, আমি খাইয়ে দিই। আবির আর চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, বাবা, বউ ফিল এসে গেছে নাকি? মেঘ ভেঙচি কেটে বলল। দেখি হা করেন। আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। খেতে খেতে তানভীরকে কল দিয়ে কথা বলে নিয়েছে। মিরাজকে আগেই বলেছিল আবিরের শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্যে। আবির পাঞ্জাবি পায়জামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রওনা দিল। আজ মিরাজরা এখানেই থাকবে। আগামীকাল তানভীর এসে সব কিছু গুছিয়ে রেখে যাবে। যাওয়ার আগে মেঘ হলুদ আর সাদা গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে। আসার সময় কিছুটা দূরত্ব থাকলেও এখন বাইকে বসেই মেঘ পেছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবির মুচকি হেসে নিজের এক হাত মেঘের 2 হাতের উপর রেখে উদ্বেগহীন কণ্ঠে বলল, বাসায় উল্টাপাল্টা কিছু বললে এভাবে জড়িয়ে ধরতে পারবেন তো? মেঘ আস্তে করে বলল, দেখা যাক আপনি পারবেন। আবির মৃদু হেসে বলল, অবশ্যই, আমি একদম করে নিয়ে চলে আসবো। মেঘ মেকি স্বরে বলে উঠল, আমিও দেখব আপনার কেমন সাহস। ওকে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা এলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। আবির তৎক্ষণাৎ ব্রেক কষলো। বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল, কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন। আমি আপনার ভাই না, ওকে? মেঘ শান্ত স্বরে শুধালো, ভাই না ডাকলে কি ডাকবো? আবির ডাকবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে বলল, আমি পারবো না। কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, আপনি জানেন না? আবির হাসতে হাসতে বলল, হায় রে কুসংস্কার! গত 2 বছর আবির ভাই ডাকতে ডাকতে কান তব্দা করে ফেলেছিল। এখন বলতেছিস স্বামীর নাম মুখে নিতে নেই? মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, তখন আপনি আমার স্বামী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন, বুঝেছেন? বুঝেছি, কিন্তু আর একবার যদি আবির ভাই বলেছিস তাহলে বাম হাতে কানের নিচে এমন একটা থাপ্পড় দিব 3 দিন বেহুশ থাকবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। তাহলে ডাকবো কি আমি?
আবির নির্দ্বিধায় বলল। আহিয়ার আব্বু। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল। আহিয়াকে? আবির মুচকি হেসে বলল। আমার মেয়ে। হোয়াট? আপনার মেয়ে আসলো কোথা থেকে? আবির দুষ্টুমির স্বরে বলল। মেয়ে আমার একার না, আমাদের দুজনের মেয়ে আহিয়া। মেঘ নিজের পেটে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল। আমাদের মেয়ে মানে? আমার তো এখনো বিয়ে হয়নি, মেয়ে কোথা থেকে আসবে? আবির নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল। আরে বোকা মেয়ে, আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বলল। ছি, আপনার কি লজ্জা লাগে না? ওমা, লজ্জা লাগবে কেন? এই যে আজে বাজে কথা বলছেন। হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয়, তাহলে এই নির্লজ্জময় জীবন আমি রাখবো না। মেঘ বিরক্তি ভরা কণ্ঠে বলল। ফাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন। আজ বাসায় যে কি হবে দেখা যাবে, আমার আপনার জীবনেই ঘূর্ণিঝড় উড়ে যাবে। তখনই আহিয়া আবিহা যাহার হাজার কেঁদেও তার বাপকে পাবে না। আবির দু আঙুলে আলতোভাবে মেঘের নাক চেপে হেসে বলল। তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা? মেঘ ফোঁস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলল। আপনি কি যাবেন? আবির উফ করতে করতে বাইকে বসলো। বাইক স্টার্ট দিতে দিতে তপ্ত স্বরে বলল। অবোধ জামাইকে চিমটি কাটা মোটেই ভালো লক্ষণ নয়। বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল। বাসায় মানলে বিয়ে 2-3 দিন পরে হবে, আর বাসায় না মানলে রাতে আপনাকে নিয়ে পালাবো। মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসলো। বুকের ভেতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। আজ বাসায় কি হতে চলেছে সেসব ভেবে আতকে উঠছে বারবার। দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখে আস্তে করে ডাকলো। এই যে। আবির নিরুত্তর। মেঘ আবারও ডাকলো। এই যে শুনছেন? আবির এবারও নিরুত্তর। মেঘ গলা খাকারি দিয়ে মায়াবী কণ্ঠে বলল। আহিয়ার আব্বু। আহিয়ার আম্মু বলো। মেঘ উদাসীন কণ্ঠে শুধালো। আমার জন্য এত কিছু করলেন, অথচ একবারের জন্য আই লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন? যে ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয়? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটা কি বলতেই হবে? মেঘ উত্তর খুঁজে পেল না। সত্যি তো, একজন আরেকজনের অনুভূতি বোঝা, পাশে থাকা, চাওয়া পাওয়ার মূল্যায়ন করা, দুজন দুজনকে সম্মান করা, এগুলোতেই তো ভালোবাসার প্রতীক। মুখ ফুটে ভালোবাসি না বলেও বাবা মায়েরা আমৃত্যু সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে সারা জীবন পাশে থাকেন। ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসি বলে না, অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে কেন ভালোবাসি কিংবা আই লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে? প্রতিনিয়ত ভালোবাসি বললেই কি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যায়? মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের। বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনেই নামলো। পরপর কল দিল তানভীরকে। তানভীর অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ হলো একটা কাজে গেছে, আসতে একটু সময় লাগবে। কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটাচলা করায় শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল। একা যেতে পারবি নাকি তানভীর আসা পর্যন্ত অপেক্ষা করবি? যেতে পারবো। শোন, কারো সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই। সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি। আচ্ছা, যাবো এখন। মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মেঘ কিছু দূর যেতেই আবির উচ্চস্বরে ডাকলো। মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পেছন ফিরল। আবির পূর্বের ন্যায় আবারও বলল। সাজ্জাদুল খান আবিরের মিসেস হওয়ার জন্য প্রস্তুতি নিন। খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন। মেঘ অবাক লোচনে তাকিয়ে নিঃশব্দে হাসলো। হাত নেড়ে বিদায় দিয়ে সামনে ঘুরল। এক পা বাড়াতেই আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও বলল। আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ ইনফিনিটি। মেঘ অতর্কিতে ঘুরে দাঁড়ালো। আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে। আই লাভ ইউ শোনার অনুমাত্র ইচ্ছেও মেঘের ছিল না। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারল না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আবিরকে। আহ্লাদি কণ্ঠে বলল, আই লাভ ইউ ইনফিনিটি। আবির মেঘের মুখটা তুলে কপাল বরাবর চুমু খেয়ে শান্ত স্বরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমৃত্যু ভালোবাসি তোকে। মেঘের বিস্মিত আঁখি যুগল আবিরের চোখে নিবদ্ধ।
ফাঁকা রাস্তা, কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলো আবিরের শ্যামলা চেহারায় পড়ছে। মেঘ সেই মায়াময় আদলে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল। আপনি এত কিউট কেন? আবির মৃদু হেসে বলল। এখন কিন্তু শাস্তি দিব। মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। পরপর থমথমে কণ্ঠে শুধালো। ভালোবাসি বলবেন না তো? এখন বললে আবির তপ্ত স্বরে বলল। আমি তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না, তাই? মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল। আমার খুব ভয় হচ্ছে। আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুগালে হাত রেখে চাপা স্বরে বলল। আমি আছি তো তোর পাশে, ভয় কিসের? আমি বেঁচে থাকতে তোর উপর একটা আঁচড়ও পড়তে দিব না। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেদিকে তাকিয়ে রইল। মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতর ভয়ঙ্কর তোলপাড় চলছে। কিবা হতে চলেছে সেসব ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। মনে আতঙ্ক বাসা বেঁধেছে অনেক আগেই। তার উপর দুপুরে আব্বুর সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে। সারাদিনে আব্বুর ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। মেঘ বাসায় ঢুকে গেছে। আবির পকেট থেকে ফোন বের করতেই দেখলো আলী আহমেদ খানের কল আসছে। আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন। আবির, তুমি কি শুধরাবে না? কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ তোমার কোনো খবর নেই। এত কিসের রাগ তোমার? হ্যাঁ, আবির শান্ত স্বরে বলল। বলুন। আমি কি বলবো? কি বলতে বাকি রাখছো তুমি? হ্যাঁ, রাজশাহীর অফিসে সমস্যা হয়েছে, বিকেলের দিকে খুব মারামারি হয়েছে। এখনো পরিস্থিতি ভালো না। তোমার চাচ্চুর শরীর খারাপ, অফিসে আসেনি। এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো। বাধ্য হয়ে এখন আমাকেই যেতে হচ্ছে। আবির উত্তেজিত কণ্ঠে বলল। আপনি যাচ্ছেন মানে? আপনাকে কোথাও যেতে হবে না, আমি আসছি এক্ষুনি। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে বললেন। ব্যবসা যেহেতু আমার, সব দায়ও তো আমারই, তাই না? মরি আর বাঁচি, ব্যবসা করেই যাব। তোমরা তোমাদের রাগ নিয়ে থাকো। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল। আপনি কোথায় আছেন? বাস স্ট্যান্ডে। আমি আসছি এক্ষুনি। আসতে হবে না। আসতেছি আমি। এদিকে মেঘ শাড়ির আঁচলের নিচে ফুল আর আংটি পরিহিত হাত লুকিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে মালিহা খান আর আকলিমা খান কাজ করছেন, আর কেউ নেই। এই সুযোগে মেঘ দ্রুত চলে যাচ্ছে। মালিহা খান অকস্মাৎ মেঘকে ডেকে উঠলেন। শাড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? এত রাত করে বাসায় আসছিস কেন? মেঘ ছোট করে বলল। ঘুরতে গিয়েছিলাম। মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে। একদম শাওয়ার শেষ করে বিছানায় শুয়েছে। বন্যার কথা মনে হতেই সঙ্গে সঙ্গে বন্যাকে কল দিল। আজকের সব ঘটনা একে একে বলছে। আবির দ্রুত বাস স্ট্যান্ড পৌঁছালো। আলী আহমেদ খান ব্যাগ নিয়ে বেঞ্চে বসে চা খাচ্ছেন। আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। আব্বু, আপনি বাসায় যান, আমি যাচ্ছি। এভাবে কিভাবে যাবে? বিকেল থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে। ইকবাল এমনকি মোজাম্মেলকে দিয়েও কল দিয়ে এলাম, আর তুমি কি করলে? কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না। এখন এসে বলছো তুমি যাবে। মজা করছো আমার সাথে? সরি আব্বু, আর এমন হবে না। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন। এখন সরি বলতে হবে না, যাও। রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো। প্রয়োজনে 7 দিন বসে থাকো, আমি চলে যাচ্ছি। তোমাকে আর কেউ বিরক্ত করবে না। আবির শীতল কণ্ঠে বলল। সরি আব্বু, আর এমন করবো না, রিয়েলি সরি, আমি কানে ধরেছি। আলী আহমেদ খান চায়ের কাপ রেখে বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আটকে বললেন। কানে ধরতে হবে না। বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও কিছুই না। আবির মলিন হেসে বলল। রাজশাহী আমি যাচ্ছি, আপনার এই শরীর নিয়ে এত দূর যেতে হবে না। তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসোনি, কিভাবে যাবে? দু একটা জামা কাপড় কিনে নেব, সমস্যা নেই। তোমার বাইক কি করবা? তানভীর এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি ওকে কল দিচ্ছি। ঠিক আছে, যাও। কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারোর সাথে রাগারাগি করেছো আর আমার কানে খবর আসছে, তাহলে তুমি কানে ধরেও মাপ পাবে না, এই আমি বলে দিলাম। আবির ধীর কণ্ঠে বলল। কারোর সঙ্গে রাগারাগি করব না, কিন্তু আমি ফেরার পর আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন। হ্যাঁ, কি বলবো এখনই বলো। আবির মৃদু স্বরে বলল। এখন না, রাজশাহী থেকে এসে বল। আচ্ছা, তোমার ইচ্ছে। ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও। মোজাম্মেলের শরীর ভালো হলে ওকে পাঠাবো। আচ্ছা। বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে। তানভীর এসেছে অনেকক্ষণ পর।
আবির রাজশাহী যাচ্ছে দেখে তানভীর থম মেরে দাঁড়িয়ে আছে। বড় আপুর সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে। আলী আহমেদ খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চলো এখন। তানভীর ভারী কণ্ঠে বলল, জি। আবিরের বাস ছাড়ার কিছুক্ষণ পরে আবির মেঘকে কল দিল। মেঘ বন্যার কল কেটে আবিরের কল রিসিভ করে চিন্তিত স্বরে জানতে চাইল, কোথায় আপনি আর কখন আসবেন? আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে ইমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তোকে যা বলি একটু শুন। হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে। আমি আসলে আবার পরিয়ে দেবো। আর এই 2-3 দিন খুব বেশি সাবধানে থাকবি। প্রয়োজনে সারাদিন ঘুমাস, তবুও বাসার কারো মুখোমুখি হোস না। বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে ভুলেও সামনে যাস না। আর অবশ্যই আমাকে জানাবি। সামান্য কোনো বিষয়েও বাড়াবাড়ি করতে যাস না। সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে। যেভাবে রেখে গেলাম 3 দিন পর যেন সেভাবেই পাই। একটা কথা মনে রাখিস, তোর কিছু হলে আমি সত্যি মরে যাব। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়কবাতির অতিশয় আলোর ভিড়েও আবির অন্তর্জ্ঞানীয় মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিশঙ্কায় আবিরের রোজগল কুঁচকে আছে। চেহারার লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের ঔজ্জ্বল্য চাঁদে আনমনে নিজের চাঁদকে খুঁজছে। হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে আত্মত্যায় রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অজানা নয়। গত বছরের দেওয়া ডায়মন্ড রিংটা প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না মেঘ। আকলিমা খান, হালিমা খানরা কয়েকবার জিজ্ঞেস করেছেন এটা কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানভীর বহু কষ্টে ওই সিচুয়েশন সামলেছিল। তখন অনেক বুঝিয়ে আংটি খুলে রাখতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কের আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমেদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটোখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার পর মেঘকে কল দিতে রেডি হতে লাগলো। পরপর 2বার কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসছে। আবির তাড়াহুড়ে অফিসে চলে গেছে। তানভীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্প্যারোস ড্রিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবির যা কিছু অগোছালো করে রেখে আসছিল সব গোছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে। তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল, সেগুলোও করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে 12টা-1টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা একা ঝিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছে। মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখলো। পেছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো। বন্যা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাতে প্রায় 3টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়ে কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যে বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধ ঘুমে তলিয়ে গেছে। তানভীর 2-1বার মৃদু স্বরে ডেকেছে। বন্যা ঘুমের ঘোরে শুধু হুঁ হুঁ করছিল। তারপর বন্যার আর কিছুই মনে নেই। গতকাল সারাদিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সবকিছু বলে দিয়েছে কিনা সেটাই শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলায় তানভীর রাগী স্বরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বলছি সেটা বোনকে বলে দিলা। সকল উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পেছন ঘুরতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন।
বন্যা কাঁচতে কাঁচতে বলে উঠল, সরি ভাই, সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটার পাশ থেকে আর একটা ছেলে একটু রাগী স্বরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি সেকেন্ড ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইয়াদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না, তাই সরি বলেছি। ইচ্ছাকৃত ভাই ডেকে সরি বলতে আসেনি। মুখে মুখে কথা বলছো আবার। এই জন্যই বলি মেয়ে মানুষ আসলে ভেজাল। বন্যা একটু রাগী স্বরে বলল। আজব মানুষ তো। বন্যা যেই ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুইজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল। বন্যা মুখ ফসকে বলে ফেলল, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপই হবে। দুজনই কপাল কুঁচকে রাগি রাগি ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইল, এভাবে ছুটছিস কেন? আর ছেলেগুলোই বা কে? বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভাবছিলাম উনি। মিনহাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি স্বরে একসঙ্গে বলে উঠল। ও, বন্যা রাগী স্বরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করলো, তানভীর ভাইয়াকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকে দেখিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না ভিটু, ভাইয়া আসছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, উনি আসবে সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না, যেই আসছে শুনছে অমনি লাফায় উঠছে। মেয়ে মানুষ, বুক ফুটবে তবু মুখ ফুটবে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল উনি সত্যি আসবেন কিনা। উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন। আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশপাশ তাকিয়ে দেখল ওই ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানভীর হেসে বলল, আরেকটু অপেক্ষা করুন, রাস্তায় আছেন। বন্যা নিঃশব্দে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষাই করছে। বারবার ফোন বের করছে কিন্তু কল দিতে পারছে না। অকস্মাৎ আগে দেখা হওয়া দুইটা ছেলের মধ্যে এক ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁটে খানিক প্রশস্ত। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল। এর মধ্যে তানভীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল। ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যা নিভু নিভু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগেই আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়ার উল্টো ফলে গেছে, এই খুশিতেও ফুল দিতে আসছে। তানভীর কণ্ঠস্বর 3 গুণ ভারী করে জানতে চাইল। কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলেছিল আমার আচরণের জন্যই আমার ব্রেকআপ হবেই। আপুর কথাটা বলেছে 1 ঘন্টাও হয়নি, তার মধ্যেই আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছে। গত 3 দিন যে মেয়ে আমার দিকে তাকায়ও নি, সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতেই আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আঁকিতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদদোয়া দাও? না,
উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল। কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎ বেগে বলে উঠল। না না, ওইরকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গেছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। তোমার রাগও হয়? বন্যার নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে এত বড় হয়েছি, তার মন মতো কিছু না হলেই ফোঁস করে ওঠে। ইদানিং আপনাদেরও দেখছি। তানভীর গলা খাকারি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল। তুমি যেমন ভাবছো আসলে তেমন না, আমি খুবই ভদ্র ছেলে। কথাটা বলেই তানভীর মৃদু হাসল। বন্যা ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল। ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল। তুমি তো আমার সম্পর্কে কিছু জানো না, আর জানতে চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করল। মেঘ কোথায়? এই যে দেখেছো, আমি বোঝাতে চাই অ, আর তুমি বলছো ক। তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল। আসলে আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল। বসো। কেন? বসতে বলছি। বন্যা চুপচাপ উঠে বসলো। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিররে সেই দৃশ্য দেখে মুচকি হাসলো। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে, নিরুদ্বেগ সেই চাহনি। এই চোখের ভাষা বোঝার সাধ্যাধিকারও নেই। এভাবে তাকানোতে বন্যার থুতনিতেও ভাঁজ হয়ে আছে। তানভীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল। এ নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভ্রু কুঁচকে বলল। আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করছিলে। আমি তখন মজা করেছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল। এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজের হাত বাড়িয়ে ডালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসলো। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানেই নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো। আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টার স্বরে বলল। মিথ্যে কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল। বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করলো। মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমোচ্ছে কোথায়? আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বন্যা আতকে উঠে জিজ্ঞেস করলো। রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে, তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো। কি হলো বলুন? তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল। ভাই কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো। কোথায় আছিস? বোনের সাথে দেখা করতে এসেছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিনে কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই, নেটে পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলছিল সেটা কি মিটেছে? ধ্যাৎ, কিসের ঝগড়া? দু স্টাফে ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠিয়েছে, যেন বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞেস করলো। কবে আসবে? আসছি, যেহেতু এখন বললেও কাল চলে যেতে পারবো না। চাচ্চু আগেই আসতে বলেছিল আমায়, আমিই পাত্তা দিইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যেই কাগজপত্রের ঝামেলা মিটিয়ে চলে আসবো। আচ্ছা, সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল। তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভ করছে না, কষ্ট লাগছে ভাই। তানভীর কিছু বলার আগে আবির বলল। তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মোকলেস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলে উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তাটকে তানভীরকে নামিয়ে নিয়ে গিয়ে চা খেতে গল্প করেন।
প্রথম প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাহিরে। হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করায় উনি শান্ত গলায় বলেছেন, খেয়ে ঘুমিয়ে পড়ছে। কথাটা শোনা মাত্রই আবিরের মন আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পর পর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আসানোরূপ উত্তর পায়নি। হালিমা খান বলছেন জানেন না, মালিহা খান বলছেন হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর সকাল থেকেই ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানেই দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না। ও কি করছে, কেমন আছে কিছুই জানতে পারছে না দেখে আবিরের মনের অবস্থা খুব খারাপ হয়ে আছে। অফিসের কাজেও বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এজন্যই কি আমার কল রিসিভ করে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেলের দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল। বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন? বাসায় কেউ কল রিসিভ করছে না, তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছেন না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আব্বুকে ফোনেই সব বলে দিব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, বড়ব্বু এখন কথা বলার অবস্থায় নেই। কেন, কি হয়েছে? সিফাত ভাই বাসায় আসছেন। হোয়াট? ওয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না না, বড়ব্বু কিছুই জানেন না, হুট করে চলে আসছে। এখন আর কি, রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় হবে বোধহয়। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু। তুই বা বাহিরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হয়েছে। বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে, আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছে। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কে? কেন, সব ঠিক আছে তো? আবিরের একের পর এক প্রশ্নে নাজেহাল তানভীর ঢোক গিলে ছোট করে বলল, সিফাত ভাইয়ের হাব ভাব আমার সুবিধা লাগেনি, কি হয় বলা যায় না, তাই আগে ভাগে বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছে। এখন ফোন সাইলেন্ট করে রেখে দেবো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়। আবির বাসায় নিয়ে আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিলে বেশিরভাগ সময় বাহিরেই পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলে না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসায় গত 6 মাসে জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলেও যেতে পারছে না। সব কিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করে বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত, কিন্তু এগুলোর কিছুই হলো না। মেয়েকে ছোটোখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখনো কিছু বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথেও কথা হয়নি আবিরের। তানভীরের প্রচণ্ড মাথা ব্যথা, ঔষধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল এখনো ওঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতে আম্মু, মামুনি, আব্বু, চাচ্চু সবাইকে কল দিচ্ছে আবির, অথচ কেউই কিছু বলছে না। মালিহা খান বলেছেন উনি কিছু শোনেননি। আলী আহমেদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপ্পিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমেদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পর রুমে আসছে। সকালে মেয়ে কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল। সেই সবই এখন গোছাতে হচ্ছে।
দিশা পিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পুরনো ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরি টরি বলে এসেছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা আচ্ছা। রাকিব শোন, হ্যাঁ বল। আমাদের বাসায় যাবি একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলেই 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে না পারলে তখন একটু বাস খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগেই আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারল না, মুখের ওপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11:47। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতে দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন, বাবা ভালো আছো? আবির কোনো রকমে ভালো বলেই ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজা। রুম সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান টান করে বিছানো। এত গুছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির, কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমেদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমেদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বোঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে সে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায়? ও যেখানে থাকা সেখানে আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদু স্বরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক? আবিরের কানে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আবার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে, সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবিরের দু চোখ টকটকে লাল হয়ে আছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনের শার্ট ভিজে একাকার অবস্থা। আবির 2 হাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃষ্ণলাল চোখ দুইটা আগ্নেয়গিরির লাভার ন্যায় রক্তাবর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশে বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে হুমড়ি খেয়ে পড়ছে। এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভাসছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসায় কারোর সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানেক কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির 2 হাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করল, আমি কিচ্ছু বিশ্বাস করি না। সত্যি করে বলুন মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই।
বাহিরে ডেকোরেশনের লোকজনদের হাউকাউ শোনা যাচ্ছে। আবির ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, কোন সুখে কথা বলছেন আপনি? ওর জীবনে সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নেব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, কি সব আবল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে?